আমার বড় বছরের মেয়ে সকালে ঘুম থেকে উঠোর সাথে সাথে তার বিছানার চাদর সে নিজেই ধুতে যেত। তারপর সে নিজেই গোসল করে তার কাপড়গুলো লুকিয়ে রাখত। আমার মেয়ে এবং ছেলে তারা একই ঘরে ঘুমাত। এখন তারা প্রাপ্তবয়স্ক, কিন্তু আমি এদিকে মনোযোগ দিতাম না। মেয়ে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিল এবং সন্দেহজনক আচরণ করছিল। তাই আমি একদিন তার ঘরে গেলাম, কি যেন কাজের ছলে দেখলাম। এমনভাবে ওরা কথা বলছিল যেন তারা স্বামী স্ত্রী। হঠাৎ দরজা খুলতেই আমি যা দেখলাম তা দেখে আমার চক্ষুদ্বয় ছানা বড়া হয়ে গেল। বন্ধুরা, আমার নাম রিয়ামণি। আমার জন্মের পরই আমার মা মারা যায়। আজকের গল্পটি আমার মেয়েকে নিয়ে। আমার মেয়ের নাম রুনা। আমার বাসা বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। আমি বিধবা হওয়ার পর আমার পরিবার থেকে পড়ে যেখানে বিয়ে হয় সেই ঘরে আগের থেকে একটা ছেলে ছিল, আর আমার একটি মেয়ে ছিল। আমার বিয়ের পর আমার ছেলে আর মেয়ে একই ঘরে থাকত। আমার মেয়ে রোজ তার ঘরের বিছানার চাদর পাল্টাত। রোজ এরা কাচত। সে লুকিয়ে লুকিয়ে এটা আবার রেখে দিত। সে মাঝে মাঝে দুর্বল হয়ে পড়ত, এমনকি মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ত। সে অনেক দুর্বল হয়ে পড়ছিল। একদিন আমি ভোরবেলা উঠে আমার মেয়ের ঘরে চলে যাই। সেখানে গিয়ে আমি যা দেখি সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সেটা দেখে আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল। উপর ওলার কাছে শুধু এটাই প্রার্থনা করি যেন কখনো কোনো মাকে এমন দৃশ্য দেখতে না হয়। ঘরেই আমার ছেলে আর মেয়ে। আমার বিয়ের 2 বছর পরেই আমি বিধবা হয়েছিলাম। তখন আমার বয়স ছিল 20 বছর, কারণ আমার মা বাবা আমার 18 বছর বয়সে আমারে বিয়ে দিয়ে দিছিল। আমি তাদের একমাত্র মেয়ে ছিলাম, কিন্তু আমার বারবার মনে হতো যে আমি তাদের কাছে একটা বোঝা। তারা আমাকে নিজের মেয়ে মনেই করত না। আমার জন্মের পর আমার মা বাবা খুশি হয়নি। আমার বাবা একটি ছেলে চেয়েছিল, তাই হয়তো আমি হওয়াতে আমার বাবা একদমই খুশি হয়নি। সেই সাথে আমার মা। বাবা সবসময় আমার থেকে দূরে থাকত। বাবা আমাকে তার নিজের সন্তানের মন ভালোবাসতেই পারেননি কখনো। উনি আমাকে দেখলেই রেগে যেতেন, দূরে সরিয়ে নিতেন নিজকে। আমাদের পরিবারে দ্বিতীয় বিয়ে করার নিয়ম ছিল না, তাই বাবা আর বিয়ে করতে পারেনি। সেই কারণে বাবা আমার প্রতি এত রেগেছিল। তাই বাবা তাড়াতাড়ি আমাকে বিয়ে দিয়েছিল। আমার স্বামী একটি সরকারি চাকরি করতেন। আমার পর একটি 3 বছরের মেয়ে সন্তান ছিল। একদিন হঠাৎ অফিস থেকে ফেরার পথে আমার স্বামী অ্যাক্সিডেন্ট হলো এবং সেখানেই তিনি মারা যান। স্বামী মারা যাওয়ার পর আমার দিন খুব কষ্টে কেটেছিল। আমার উপর অনেক দায়িত্ব এসে পড়েছিল। কিছুদিন পর আমার শ্বশুর শাশুড়ি আমাকে আমার বাপের বাড়িতে পাঠিয়ে দেন। আমি তাদের উপর বড় বোঝা হয়ে উঠেছিলাম। তারা তার ছেলের মৃত্যুর জন্য আমাকেই দোষারোপ করতেন। তারা এমন করতেন যেন আমি তাদের ছেলেকে নিজে হাতেই মেরে ফেলেছি। আমি চুপচাপ আমার মা বাবার বাড়িতে চলে আসি। মা বাবার কাছেই তো আমি অনেক আগে থেকেই বোঝাছিলাম। আমি আমার মেয়েকে জড়িয়ে ধরে খুব কাঁদতাম। কিছুদিন পর আমার শ্বশুর আর তার বাড়িতে না যাওয়ার জন্য বলে দেন। তার কিছুদিন পর আমার পরিবার থেকে অন্য একটি ছেলে দেখে বিয়ে দিয়ে দেয়। এবার তারা এমন একজন লোকের সাথে আমার বিয়ে দেন যার আগে একটি বিয়ে ছিল, আর সেই সময়ের তার একটি ছেলে ছিল, আর আমার একটি মেয়ে ছিল। আমাদের দুজনের অবস্থা একই হয়ে যায়। তাই আমাদের বিয়ে হয়ে যায়, আর না হলেই তখন আমার জন্য কোনো ভালো সম্বন্ধ আসছিল না। তার ছেলে আমার মেয়ের থেকে 2 বছরের বড় ছিল। তার ছেলের নাম ছিল সুজন, আর আমার মেয়ের নাম ছিল রুনা। তারপর আমরা 4 জনে মিলে সুখে সংসার করতে লাগি। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল। এখন আমার মেয়ের বয়স 15 আর সুজনের বয়স 17। সুজনের বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে। উনি অনেক দিন রোগে ভুগছিল। ওনার অনেক রকমের অসুখ ছিল। উনি চলে যাওয়ার পর বাড়িটা অনেক ফাঁকা হয়ে গেছিল, আর আমরা পুরা অশান্তিতে বাস করছিলাম। আমাদের নিজস্ব বাড়ি ছিল, তাই ভাড়া দেওয়ার চিন্তা ছিল না। আমাদের বাড়িতে একটি ছোট দোকানও ছিল। একদিন আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পাই। আমি বুঝতে পারি যে আওয়াজটা সুজনের ঘরের থেকে আসছিল, কিন্তু কেন? তারপর আমি দৌড়ে সুজনের ঘরে গিয়ে পৌঁছি। সেখানে গিয়ে দেখি সুজনের ঘরের ছাদটা ভেঙে গেছে। আমার ভয় হয় যে সুজন ছাদের নিচে চাপা পড়ে যায়নি তো। আমি ভিতরে গিয়ে দেখলাম সুজন সেখানে নেই।
সুজন হয়তো ওয়াশরুমে গেছে। ও বড় জোর বেঁচে গেছে। আমি আল্লাহকে ধন্যবাদ জানাই যে সুজন নিরাপদে আছে। ওর কিছু হয়ে গেলে যে আমার বর সর্বনাশ হয়ে যেত। আমি কিভাবে সমাজের কাছে মুখ দেখাতাম। কিন্তু আমাদের কাছে এখন এমন কোনো টাকা নাই যে আমরা সুজনের ঘরটা মেরামত করতে পারবো। ঘরটা যেমন আছে সেরকমভাবে রেখে দিয়ে আমি গিয়ে আমার রান্নাঘরে আমার বিছানায় শুয়ে পড়লাম আর আমার ছেলে মেয়েদের ঘরে শুতে বললাম। কারণ তখন শীতকাল ছিল আর বাইরেও খুব ঠান্ডা ছিল। এসটাই বিছানা, সেখানে তারা দুজন খুব কষ্টে শুতে পারত। আমার ছেলে আর মেয়ে দুইজনকে এখন একই ঘরে শুতে হতো। একদিন সকালে উঠে সুজন জল খাবার খেতে চলে আসে, কিন্তু রুনা তখন ঘুমাচ্ছিল। এতে আমি অবাক হই, কারণ রুনা রোজ ঘুম থেকে তাড়াতাড়ি উঠে। এখন এত সকালবেলা অবধি ঘুমাচ্ছে কেন? গিয়ে দেখি রুনাকে ডাকি, কিন্তু ডাকলে ও তার কোনো সাড়া পাওয়া যায় না। তারপর আমি তার ঘরে গিয়ে দেখি সে অজ্ঞান হয়ে পড়ে আছে। এটা দেখে আমি খুব ঘাবড়ে যাই। আমি সুজনকে বলি তাড়াতাড়ি একজন ডাক্তার ডেকে আনতে বলি। ও ডাক্তার ডেকে এসে জলদি। ডাক্তার এসে বলে ওর শরীরটা দেখে বলে ও অনেক দুর্বল আর শরীরে রক্তও কমে গেছে। তাকে দিয়ে কোনো ভারী কাজ করানো ঠিক হবে না। কিন্তু আমি তো অবাক হলাম, তাকে তো কোনো ভারী কাজ করতে দেয় না। যা করার আমি করি। ডাক্তার এটাও বলল তাকে এখন আরাম করতে দেওয়া উচিত। ভালো করে কয়দিন খাওয়া দাওয়া করলে ও ঠিক হয়ে যাবে। রুনার যখন জ্ঞান ফেরে তখন আমি ওকে জিজ্ঞেস করি, তোর কি হয়েছে? তখন ও বলে, জানি না কি হয়েছে। আমি বসেছিলাম, হঠাৎ আমার মাথাটা ঘুরে গেল। আমি বলি, তুই বিশ্রাম নে, আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসছি। এ বলে আমি রান্নাঘরে চলে যাই। যখন আমি খাবার নিয়ে তার ঘরে আসি তখন দেখি রুনা বিছানায় নেই, আর বিছানার চাদরটাও নাই, আর ওর বিছানার চাদরটাও নেই। পরে বাইরে গিয়ে দেখি ও বিছানার চাদর কাচছিস কেন? ডাক্তার তোকে কোনো কাজ করতে না করেছে। এখনই উঠ ওখান থেকে, আর উঠে ঘরে যা, আমি কেচে দিচ্ছি, কিছু খেয়ে নে। কিন্তু ও বলে, না মা, এটা কাচার দরকার। তুমি তো জানো আমাদের বাড়িতে একটাই চাদর আছে, এটা না কাচলে বিছানায় কি পাতব? আমি বলি, চাদরটা তো ওটা নোংরা হয়নি যে আজকে কাচতে হবে। হঠাৎ একদিন রুনা আর সুজনকে আমি এসব কথা বলতে শুনি। আমি অবাক হয়ে যাই, তাদের কথা আমি কিছু বুঝতে পারি না। সুজন বলছিল, তুই তো এখন থেকে শরীর খারাপ করে বসে আছিস। আমার মনে হয় তোর আর ওই কাজটা করা ঠিক হবে না। কিন্তু রুনা বলল, না না, আমি এই কাজটা করতে পারবো। এমন সুযোগ তো আর বারবার আসে না। আমি বুঝতে পারিনি যে আমার সাথে এমনটা হবে। আমি ভাবিনি যে আমার শরীরের শক্তি এত কম যে এটুকু সহ্য করতে পারবো না। সুজন বলে যে আমি তোর কষ্ট সহ্য করতে পারবো না, তাই আমাদের এটা বন্ধ করা উচিত। রুনা বলল, এটা তো মাত্র কয়েকদিনের ব্যাপার, তারপর আর এমন সুযোগ আসবে না। ওরা কি কথা বলতে চাইছে আমি তো কিছুই বুঝতে পারছি না। একদিন সকালে আমি এমন একটা জিনিস দেখি যেটা দেখে আমার হুঁশ উড়ে যায়। আমি দেখি রুনা ছাদের উপরে তার বিছানার কাপড় শুকাতে দিতে যেয়ে একপাশে গিয়ে বমি করল। আমি দৌড়ে গিয়ে ওকে জিজ্ঞেস করি, তোর কি হয়েছে? তুই কি খেয়েছিস? তুই কি শুরু করছিস? তুই এমন কোনো কাজ করিসনি তো যাতে তোর আর তোর বাবা মায়ের সম্মান নষ্ট হয়? আমি তাকে কখনো ক্ষমা করব না। ও বলল, এসব তুমি কি বলছো মা? এমন কোনো কাজ কেন করব যাতে তোমাদের সম্মান নষ্ট হয়? তুমি যেমনটা ভাবছো আসলে তেমনটা নয় মা। আজকাল তুমি সিনেমা বেশি দেখে ফেলছো, নাইলে আমার বিরুদ্ধে তোমার সাথে কেউ কিছু বলছে মনে হয়। আমি যদি রোজ চাদরটা কাচি তো তাতে কি হয়েছে? চাদরে ধুলা বালি জমে তাই কাচি। ধুলা বালিতে আমি শুয়ে থাকতে পারি না, তুমি তো জানো। তাছাড়া আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাই, এতে সমস্যা কি মা? তাছাড়া আমি প্রতিদিন ওষুধ খাই, এটা তো তুমি জানো। তাই এজন্য হয়তো আমার বমি হলো। কী সব উল্টা পাল্টা ভাবছো মা? আমার মেয়ে আমার সাথে এভাবে কথা বলতে দেখে আমি চুপ হয়ে গেলাম। আমি তখনই ওর গালে একটা চড় বসিয়ে দিই। ঠিক তখনই সুজন ওখানে এসে হাজির। সুজন আমাকে বলল, মা তুমি এটা কি করছো? তুমি ওর গায়ে হাত তুলছো কেন? কি হয়েছে বলো তো আমায়? একটা অসুস্থ মেয়েকে কেউ কি এভাবে মারে? হ্যাঁ হ্যাঁ, আমি ওকে মেরেছি, এটা আমার অনেক আগে করা উচিত ছিল। তবে আমি জানি না তোরা দুজনে মিলে কি করছিস। তবে আমি যদি জানতে পারি তাহলে তোদের আর উপায় নেই।
আমি নিজেই জানি না সেদিন আমার কি হয়েছিল, আমার মুখে যা আসছিল তাই বলে চলেছিলাম। আমার এমনটা করা উচিত হয়নি সেদিন রাতে। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়, আর আমি দেখি আমার ছেলে মেয়েদের ঘরে লাইট জ্বলছে। এত রাতে ওই ঘরে লাইট জ্বলে কেন? ওদের তো এখন শুয়ে পড়া উচিত, এত রাতে লাইট কেন জ্বলছে? আমি আস্তে করে ওদের ঘরের পাশে যাই এবং কথার আওয়াজ শুনতে পাচ্ছি। ওরা কিছু একটা নিয়ে কথা বলছিল। আমি বাইরে থেকে সেগুলো শুনতে পাই। আমি বাইরে দাঁড়িয়ে ওদের কথা শুনছিলাম। সুজন বলছিল, তুই খুব ভাগ্যবতী। রুনা বলছিল, সে তো বটেই, কিন্তু কাল যখন আমার আবার শরীর খারাপ হবে তখন মা কি ভাববে বলতো? সুজন বলে, মাত্র কয়েকটা দিনের ব্যাপার, সহ্য করে নে। আমি ভাবি ওরা এসব কি কথা বলছে, আমি এসব কিছু আর সহ্য করতে পারলাম না। আমি দরজা খুলে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমি যে দরজাটা খুলতে গেলাম, ধাক্কা দিয়ে দেখি দরজাটা ভিতর থেকে বন্ধ। ওরা দরজা বন্ধ করে কেন শুয়েছে? এখন তো গরমের সময়, দরজা খুলে শোয়া উচিত, এমনকি জানালাও। আমি অনেকক্ষণ ধরে দরজা ধাক্কা দিচ্ছিলাম, কিন্তু ওরা ভেতর থেকে দরজাটা খুলছিল না। ওরা দরজা খুলতে আধ ঘন্টা লাগায় দিল। যখন ওরা দরজা খুলে তখন আমি ভিতরে গিয়ে দেখি ওরা ভিতরে দুইজন ছাড়া আর কেউ নেই। ওদের চোখ মুখ দেখে মনে হচ্ছিল ওরা সবাই ঘুমাচ্ছিল। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, তোরা কি করছিস? ওরা বলে, আমরা তো ঘুমাচ্ছিলাম। আমি বলি, মিথ্যা কথা বলিস না, তোরা জেগেছিলি। আমি তোদের কথা বলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। ওরা বলে, আমরা এত রাতে কেন জেগে থাকব? আমাদের কি কাল পরীক্ষা আছে যে আমরা জেগে থাকব? তাছাড়া আমরা তো এখন আর রাত জাগি না, আমরা ঘুমিয়ে পড়েছিলাম মা। তখন আমার কাছে বলার মতো আর কিছুই ছিল না। ওদেরকে দেখে সত্যিই মনে হচ্ছিল ওরা ঘুমাচ্ছিল। আমি আর কিছু না বলে ওখান থেকে চলে আসি, কিন্তু আমার মনে হচ্ছে কিছু একটা গণ্ডগোল তো আছে। একদিন আমি আমার মেয়ের হাতে কাটা দাগ দেখতে পাই। আমি তাকে জিজ্ঞেস করি যে, তোর এখানে কাটলো কি করে? সে আমাকে বলে যে তরকারি কাটতে গিয়ে ছুরিতে তার হাত কেটে গেছে। কিন্তু ছুটিতে কাটলে তো হাতের উপরে কাটার কথা না, আঙ্গুল কাটত। হাতের উপরে কাটলো কি করে? সে অজ্ঞান হয়ে পড়ছে তার শরীরের কাটা চিহ্নে। কখনো সে আড়াল হয়ে চাদর কাটছে। আমি যেটা ভাবছি সেটা সত্যি নয় তো? এসব কি হচ্ছে? আমি আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম যে আমার আশঙ্কা যেন সত্যি না হয়, কিন্তু এসব চিহ্ন তো সেসব দিকেই ইঙ্গিত করছে। ভুলটা আমারই। আমারে রুনা আর সুজনকে এক ঘরে শুতে দেওয়া উচিত হয়নি। ওরা ভাই বোন হলেও তো ওরা সৎ, আর ওরা কম বয়সী ছেলে মেয়ে। এই বয়সের ছেলে মেয়েরা অনেক সহজে ভুল করে বসে, ওদের আবেগ অনেক বেশি। আমারে ওদের উপর নজর রাখা উচিত ছিল। বড়রা যদি ছোটদেরকে না সামলায় তাহলে তো ওরা ভুল করবে। সব দোষ আমার। আমি এখন ওদের উপর কড়া নজর রাখছিলাম। আবার হঠাৎ একদিন আমি ওদের ঘরের বাইরে থেকে ওদের কথার আওয়াজ শুনতে পাই। আমার ছেলে আমার মেয়ের জন্য হঠাৎ একটি ওষুধ কিনে এনেছিল। সে তার সৎ বোন রুনাকে এটি দিয়ে বলল, এটা খা, তোর সব সমস্যার সমাধান হয়ে যাবে। রোজ রাতে শোয়ার আগে তুই ওই ট্যাবলেট খাবি, আর সকালে তুই দেখবি অজ্ঞান হবি না। রুনা সেই ট্যাবলেটগুলো নিয়ে আঁচলের মধ্যে লুকিয়ে রাখে। তারপর থেকে দেখি আর কখনো সকালে কিংবা কোনো সময় রুনা আর অজ্ঞান হয় না। একদিন হয়তো সেই ট্যাবলেটটা আবার শেষ হয়ে গেছিল। তখন দেখি হঠাৎ আবার রুনা অজ্ঞান হয়ে পড়েছিল। সেদিন আমার ছেলে বাড়িতে ছিল না, তাই আমি ঠিক করি এই সুযোগটা কাজে লাগাবো। আমি রুনার বেডের চাদরটা তুলে নিজের ঘরে নিয়ে আসি। আমি দেখতে চাই ওই চাদরটা এমন কি লেগে থাকে, যার জন্য প্রতিদিন রুনা চাদরটি ধোয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। এমনকি তার শরীর খারাপ থাকার সত্ত্বেও সে চাদরটা কাচতে ভুলে না। আমি চাদরটা ঘরে নিয়ে এসে সেটাকে খুলে দেখে প্রথমে আমি কিছুই দেখতে পাই না, কিন্তু আমি যখন আরো ভালোভাবে দেখি তখন আমার চোখে পড়ে যে গোটা চাদরে সাদা সাদা চুল লেগে আছে। আমি বুঝতে পারছিলাম না যে ওটা কিসের চুল। আমি দেখলাম ও চুলগুলো পুরো সাদা ছিল, আর একদম ছোট্ট ছোট্ট ছিল। আমি কিছু বুঝতে পারছিলাম না। তখন আমার মেয়ের জ্ঞান ফিরে আসে। সে আমার কাছে এসে বসে আর জিজ্ঞেস করে, আমার বিছানার চাদরটা কই? খুব ঘাবড়ে গিয়েছিল হয়তো, বুঝতে পেরেছিল যে আমি চাদরটা দেখে ফেলেছি। আমি বলি, ওটা আমি কাচতে দিয়েছি, তুই অসুস্থ বলে। তখন আমার পাশ থেকে উঠে যাচ্ছিল।
আমি তখন ওর হাতটা ধরে ফেলি এবং বলেও ফেলেছি যে চাদরে কি লেগে আছে, এবার তুই আমাকে সব সত্যি কথাই বল। তুই এসব কি করছিস? আমার মনে খুব খারাপ চিন্তা আসছে। আমি যেটা ভাবছি আসলে সেটা কি সত্যি? কি সত্যি? তখন আমার মেয়ে আমার পাশে এসে বসে আর আমাকে সব কথা খুলে বলতে লাগলো। ওর কথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। ও আমাকে বলে, মা, তুমি তুমি যেমনটা ভাবছো আসলে তেমনটা একেবারেই নয়। আমি বুঝতে পেরেছিলাম যে আমাদের বাড়ির অবস্থা ভালো না, তাছাড়া দোকান থেকেও তেমন টাকা আসছে না, আর ভাইও খুব বেশি টাকা রোজগার করে না। আমরা বুঝতে পারছিলাম না আমরা কি করব। আমি আমার এক বন্ধুকে বলছিলাম ভাইকে একটা কাজ দিতে। আমার বন্ধুর অনেকগুলো ছোট ছোট বেড়ালের বাচ্চা পুষেছিল, কিন্তু সে একা তাদেরকে সামলাতে পারত না। তাই সে আমার কথার অনুরোধে আমার ভাইকে কাজটা দিয়েছিল, আর এর জন্য তাকে সে অনেক টাকা দিত। আর আমার ভাই সারাদিন ওই বিড়ালের বাচ্চাগুলোকে দেখাশোনা করত, কিন্তু সে রাতে এসে ক্লান্ত হয়ে পড়ত, গোসল করত না। আমি বুঝতে পারিনি যে রাতে তার বিশ্রাম দরকার, তাই আমি তাকে বলি আমাদের ঘরে নিয়ে আসছে, আর আমি ওদেরকে সামলাবো। তাছাড়া তুমি তো জানো আমার বিড়াল পুষতে ও ভালো লাগে। তুমি তো জানো মা, প্রায় সব মেয়েরা বিড়াল পাগলা হয়, আর ওই বিড়ালগুলোর গায়ের লোম আমার চাদরে লেগে থাকত। আমি প্রতিদিন রাতে ওদের খাওয়াতাম আর ওদের সাথে কথা বলে সময় পার করতাম, যার ফলে আমি প্রতিদিন সকালে অজ্ঞান হয়ে যেতাম। আর তোমারে আমি বলিনি এজন্য যে, কারণ আমি জানতাম যে তোমার এই ধরনের কাজ একদম পছন্দ হবে না। আমরা তোমাকে এই ব্যাপারে কিছুই বলতে চাইনি। কয়টা রাত পর আমি বুঝতে পারি যে আমার বিড়ালের অ্যালার্জি আছে, তাই আমি সকালে অজ্ঞান হয়ে পড়তাম। ওষুধ এনে দিয়েছিল, সেটা একটি অ্যালার্জির ওষুধ। ভাইয়ের বন্ধুটা খুব বলল সে আমাদের এই কাজটার জন্য রোজ 1000 টাকা করে দিতে। কাল ওই বিড়ালের বাচ্চাগুলোকে আমাদের বাড়িতে সেদিন ছিল কারণ আজ আমার বন্ধু ওদেরকে নিয়ে অন্য শহরে চলে গেছে। এই কয়টা দিনে আমরা অনেক টাকা কামিয়ে ফেলেছি। তোমাকে বলি নাই সারপ্রাইজ দেব বলে, যে টাকা দিয়ে আমরা ভাইয়ের ঘরে ছাদটা ও মেরামত করতে পারবো, আর বাড়ির কিছু জরুরি জিনিসপত্র কিনতে পারবো। জানতাম তোমার পোষা বিড়াল পছন্দ না, তাই আমরা তোমাকে এই ব্যাপারে কিছুই বলিনি। কিন্তু তুমি কত কিছুই ভেবে বসেছিলে, আমাদেরকে সন্দেহ করছিলে। সুজন আমার সৎ ভাই হলেও আমি ওকে নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসি। সে সবসময় আমাদের কথাই ভেবেছে। আত্মীয়রা অনেক বলল ওর চাকরিটা হোক, কিন্তু আমাদের দেখবে বলে এখানে রয়ে গেছে, চাকরি করতে বাইরে যায়নি। এখন আমার খুব আফসোস হয় এই ভেবে যে আমি ওদেরকে সন্দেহ করছি। ছি ছি, ওদের সম্পর্কে কত কিছুই না ভেবেছিলাম, কত বাজে চিন্তা ভাবনা করছিলাম। এখন আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে, কিন্তু ওরা সত্যি কতই ভালো। আমার জীবনে অনেক খারাপ হয়েছে, কিন্তু তার মধ্যে একটা ভালো জিনিসই হলো আল্লাহ আমাকে এমন দুজন সন্তান দিয়েছে যারা বুদ্ধিমান, বুঝদার এবং দায়িত্ববান ও নীতিবান। সুজন ফিরে আসার পর আমি তাকে কিছু জানাইনি, কারণ ও নিজের থেকে আমার কিছু শোনার ইচ্ছে ছিল। সে আগে থেকে কিছু বলে কিনা এবং সবকিছু ওকে বলার আগে আমি সবকিছু জেনে জেনে গিয়েছি। আরে এ বিষয়ে কথা বলে নিজেকে খারাপভাবে পরিচিত করতে চাই না। কিছুদিন পর সুজনের ঘরের ছাদটাকে ঠিক করার জন্য আমার ছেলে ও মেয়ে খুব পরিশ্রম করতে শুরু করে। আমার মেয়ে বাচ্চাদের বাড়ি বাড়ি গিয়ে টিউশনি করায়। আস্তে আস্তে আমাদের অবস্থার পরিবর্তন হতে শুরু করে, আগের থেকে আরও ভালো হতে শুরু করো। আমাদের বাড়িতে বিভিন্ন দিক থেকে রোজগারের টাকা আসতে থাকে। আমার ছেলে আর মেয়ে দুজনে খুবই পরিশ্রম করত, কারণ ওরা জানতো ওদের মাথার উপর বাবা নেই। বাবা নামক ছাতাটাকে ওরা হারিয়ে ফেলেছে, আর আমারও তেমন কিছু করার আপাতত কোনো ক্ষমতা নেই। তাই যা করার এখন ওদের নিজেদেরকেই করতে হবে। তাছাড়া ওরা বড় হচ্ছে। আল্লাহর অনেক কৃপা, কারণ আমি যেটা ভেবেছিলাম সেটা সত্যি হয়নি। সেটা হবার সম্ভাবনা ছিল, কারণ আমার ছেলে ও মেয়ে দুজনেরই কম বয়স। আমার উচিত হয়নি দুজনকে এক ঘরে শুতে দেওয়া। আমি তো সন্দেহ করেছিলাম সেটা যদি হতো তাহলে কি হতো, মান সম্মান শেষ হয়ে যেত। তাই আমি আপনাদেরকে সতর্ক করছি, আমি যে ভুল করেছি সেটা আপনারা করবেন না। আপনারা আপনাদের বাচ্চাদের ভালোভাবে খেয়াল রাখবেন। আপনার বাচ্চা কোথায় যাচ্ছে, কি করছে, কাদের সাথে চলছে, সব বিষয়ে খেয়াল রাখবেন। তাদের বন্ধু হয়ে ওঠার চেষ্টা করবেন এবং আগে থেকে সবকিছু জানার চেষ্টা করবেন।
যাতে তারা আপনাদের সাথে সবকিছু শেয়ার করে। তারা যদি ভুল পথে যায় তাহলে তাদের সঠিক পথে নিয়ে আসার দায়িত্ব আপনাদের। আর বাচ্চারা বড় হয়ে গেলে তাদেরকে আলাদা আলাদা রুমে শুতে দেবেন। আপনাদের সবাইকে আবারও বলবো, আপনারা সবাই আপনাদের বাচ্চাদেরকে খেয়াল রাখবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্যই বানিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটা লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং নিজের বাচ্চার খেয়াল রাখবেন, পাশাপাশি অন্যদেরকেও সচেতন সতর্ক করবেন এবং নিজের পছন্দের মানুষের মধ্যে শেয়ার করবেন, ফলে তারাও উপকৃত হবে। তো সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।